আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। অর্থের সংস্থান না হওয়ায় এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না জানালেন অর্থ উপদেষ্টা। এবং সহিংসতা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান আমির খসরুর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় 7 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিনেটর সালমা আতাউল্লাহ জান। এ সময় প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে উভয় পক্ষ পোশাক, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বাণিজ্য সুযোগ ও বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। অর্থের সংস্থান না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এতে সরকারি চাকুরিজীবীদের হতাশ হওয়ার কিছু নেই। পরে সরকার এসে নতুন পে স্কেল দিবে। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, রোজার আগে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে। এছাড়া বিভিন্ন পোর্টে বছরের পর বছর ধরে পড়ে থাকা গাড়িগুলো ভাঙাড়ি হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর এটা খুবই বড়। তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়। ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, ওটা রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো। এখানে আর অর্থের সংস্থান আছে, এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে, যদি চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। তো নির্বাচনকে সামনে রেখে সকল সহিংসতা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিষিদ্ধ, তাদের কার্যক্রমও স্থগিত, তাই গুরুত্ব দেওয়ার কিছু নেই। সহিংসতা করলে সরকারকে তার নিয়ন্ত্রণ করতে হবে। আমির খসরু বলেন, কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না, বরং তারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে।
16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুমকি দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। সকালে মগবাজারের বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 13 নভেম্বর রাজপথে অবস্থান করবে সমমনা 8 দলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, আন্দোলনরত দলগুলো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়, কিন্তু তার আগেই দাবিগুলো মেনে নিতে হবে। দাবি আদায় হলে জানুয়ারিতেও নির্বাচনে প্রস্তুত বলে জানান সমমনা 8 দলের নেতারা। রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল জব্দ করা হয়। এ হত্যাকাণ্ডের গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত ও হত্যার কারণ জানাতে আজ সংবাদ সম্মেলনে এসে মহানগর ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সঙ্গে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। হত্যার জন্য শুটারদের সঙ্গে মাত্র 2 লাখ টাকার চুক্তি হয় বলে জানান তিনি। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, এ হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয়। তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট, নরসিংদী এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। অভিযানকালে আসামি ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা 1,53,640 টাকা উদ্ধার করা হয়, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। শপথ নিলেন হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া 21 জন বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারক ও বিচারপতি বৃন্দ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। জুলাই গণ আন্দোলনের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে মঙ্গলবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। গত বছর 9 অক্টোবর 23 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। 23 জনের মধ্যে বিএনপির নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশিস রায় চৌধুরী ছাড়া সবাইকে স্থায়ী করা হয়। আর বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় শপথ নেননি। ডিসএবিলিটি ইনক্লুসিভ বাংলাদেশ রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BBDN এর সহযোগিতায় এম্পাওয়ার অ্যাবিলিটি 2025 পাওয়ারিং এভরি অ্যাবিলিটি সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে সবার জন্য ন্যায্য সুযোগ সৃষ্টিতে সরকারি, বেসরকারি, উন্নয়ন সংস্থা সহ সকল খাতে সম্পৃক্ততা ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাতুল্লাহ খান, BBDN ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরদাশির কবির সহ অন্যান্যরা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও করলে দেশের মানুষও সরকার তাদের কঠোর হাতে দমন করবে।
এদেশে তাদের কোনো রাজনীতি করার অধিকার নেই। এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে হবিগঞ্জ পৌরসভার মাঠে গণ অধিকার পরিষদের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, এই নির্বাচন হবে জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলাম। অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় হবিগঞ্জ ৩ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তোহা, তাওহিদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং ভোটারদের কাছে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। সীমান্তে হত্যা ও চোরা কারবারি রোধে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং মতবিনিময় সভা করেছে বিজিবি। দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। জানান, সীমান্তে হত্যা রোধে ওই এলাকাগুলোতে এখন পর্যন্ত ২৩,০০০ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর পরিচালিত বিভিন্ন অভিযানে ৫৫৬ জন চোরা কারবারিকে আটক করা হয়েছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক আরও বলেন, ৬৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদি পশু ও চোরা চালানি মালামাল জব্দ করা হয়েছে। আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে সীমান্ত অতিক্রম না করাটার প্রতি আমরা বেশি জোর দিচ্ছি। যদি সীমান্ত অতিক্রম না করে তাহলে কিন্তু সীমান্ত হত্যা হবে না। তো সীমান্ত অতিক্রম না করার জন্য যে সকল পদক্ষেপগুলো আমরা নিচ্ছি তার মধ্যে আমরা বিভিন্ন চোরা কারবারি যারা আছে তাদের এবং তাদের পরিবারকে আমরা নিয়মিত প্রেরণা দিচ্ছি। স্থানীয় যারা গণ্যমান্য যারা আছে, স্থানীয় যারা ইমাম আছে, শিক্ষক আছে, তাদের মাধ্যমে তাদেরকে প্রেরণা দিচ্ছি। এছাড়া সীমান্তবর্তী এলাকায় আমরা বিভিন্ন সময় জনসচেতনতামূলক সভা করছি। আপনাদেরকে ইতিমধ্যে আমার বক্তব্যে বলেছি যে ২৩,০০০-এর বেশি আমরা বিভিন্ন ধরনের মিটিং করেছি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ২ দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বিসিবির সংবাদ সম্মেলনে আমন্ত্রণ পেয়েও প্রবেশের সুযোগ না পাওয়ায় সংবাদকর্মীদের সংবাদ সম্মেলন বর্জনের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে বিসিবি। আজ এক ভিডিও বার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, গত ১০ নভেম্বরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সংবাদ মাধ্যমকে উপযুক্ত সম্মান দেয়া হয়নি জানিয়ে নিজের ও ক্রিকেট বোর্ডের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমই বড় স্টেক হোল্ডার। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ফ্রান্স। সেই স্মৃতি এখনও জ্বলজ্বল করছে ফুটবল প্রেমীদের কাছে। তবে এরপর ৩ বছর পার হয়ে গেলেও আর মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ফ্রান্স। নতুন খবর হলো, আগামী বিশ্বকাপের আগে মুখোমুখি হতে পারে এই দুই দল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একে অপরের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে দুই দেশ। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডবেল আমারিয়ার প্রতিবেদন বলছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন 2026-এর মার্চের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে। তবে এই ম্যাচ আয়োজনের প্রধান শর্ত হল নভেম্বরের উইন্ডোতে ফ্রান্সের বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করা। সবকিছু ঠিক থাকলে মার্চে ফ্রান্স আর্জেন্টিনার দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার। আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা।
অর্থের সংস্থান না হওয়ায় এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না জানালেন অর্থ উপদেষ্টা। এবং সহিংসতা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান আমির খসরুর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।